একবার নয়, বারবার, হাজারবার ইঙ্গিত দিয়েছিস। ভালোবাসাটা তোর জন্যই এত গভীর হয়েছে। রিয়াদ বিস্ময়ে হা হয়ে তাকিয়ে রইল। বিস্ময় নিয়েই বলল, কেমন ইঙ্গিত দিয়েছিলাম? আর কখনই বা ইঙ্গিত দিয়েছিলাম তোকে? স্বপ্না চোখের অশ্রু বিসর্জন দিয়ে শান্তভাবে বলল, যখন আমার কিশোরী মন আবেগের হাওয়ায় ভেসে চলছিল, ঠিক তখনই। আমি, নদী, যখন স্কুল মাঠে নানা রকমের খেলায় এবং গল্পে মগ্ন থাকতাম, ঠিক তখন তোর প্রেমময় দৃষ্টি আমাকে ইঙ্গিত দিয়েছিল ভালোবাসার। ক্লাসের ফাঁকে ফাঁকে তোর অবাধ্য চোখ যতবার আমার দিকে তাকিয়েছে, ঠিক ততবার ভালোবাসার ইঙ্গিত দিয়ে গেছে আমাকে। রিয়াদের বলার মতো কোনো ভাষাই রইল না তখন। প্রেমময় দৃষ্টি যার দিকে নিক্ষেপ করেছিল, সেই মানুষটাই কখনো বুঝল না, অথচ অন্য একজন সেই দৃষ্টিতে নিজেকে স্বপ্নের দুনিয়ায় রাঙিয়ে নিয়েছে। রিয়াদের এই মুহূর্তে চুপ করে থাকাটা ঠিক নয়। এখন চুপ থাকলে ভুল হয়ে যাবে। তাই রিয়াদ বলল, আমি তোর দিকে কখনো ওভাবে তাকাইনি স্বপ্না। তুই আর নদী একসাথে থাকায় কখনো বুঝতেই পারিসনি আমি তোর নয়, নদীর দিকে তাকিয়ে থাকতাম। রিয়াদের কথার মর্মার্থ বুঝতে পেরে স্বপ্না বিস্ময় নিয়ে দাঁড়িয়ে রইল। কাপা কাপা কণ্ঠে বলল, তুই নদীকে? হ্যাঁ, আমার চাহনিতে যে ভালোবাসা ছিল সেটা তোর জন্য নয়, নদীর জন্য ছিল। স্বপ্নের পৃথিবী যেখানে থমকে গেছে আমার। এরপর কি হয়েছে তা নূপুরের জানা নেই, কেননা সেদিন রিয়াদ স্বপ্নাকে আর সুযোগ না দিয়ে চলে গেছিল। নূপুর যখন বুঝতে শিখেছে, তখন তার মন বলেছে রিয়াদ নদীকে ভালোবাসতো, তাহলে নদীর তার কাছে যাওয়ার ঘটনাটা হয়তো সত্যিই ছিল। তাই তো আজ রিয়াদের কথাগুলো বিশ্বাস করতে তার কষ্ট হচ্ছে। অন্যদিকে রিয়াদ ভেবে পাচ্ছে না তার সাথে কি হচ্ছে, কেনই বা নদী পালিয়ে গেল। পালিয়ে গেল তো গেল, কিন্তু কোথায় গেল? ওই চিঠিটার অর্থ কি বোঝাতে চেয়েছে? চিঠিটা কে লিখলো এবং কেন লিখলো? রিয়াদের মনে হচ্ছে নদী খুব বিপদে আছে। হয়তো সেই বিপদটা নদীর গায়ে লাগা কলঙ্কে ঢাকা পড়ে গেছে। রিয়াদ পরের দিন সকালবেলা জয়ের দোকানের সামনে এসে দাঁড়ালো। একদিন সেখানে একটি দোকান দিয়ে কাজ করা শুরু করছিল রিয়াদরা। আজ এখানে পরপর 4টা দোকান, 5টা কর্মচারী, তাদের থেকেই জানা সবগুলো জয়ের দোকান। জয় জীবনে উন্নতির শিখরে পৌঁছে গেছে, আর আজ আর জয়ের জীবনে রিয়াদের প্রয়োজনীয়তা নেই, ফুরিয়ে গেছে সব প্রয়োজন। কর্মচারী থেকে জানা গেল জয় কিছুক্ষণের মধ্যে এখানে আসবে, তাই রিয়াদ অপেক্ষা করছে। বেশ কিছুক্ষণ অপেক্ষার শেষে জয়ের দেখা মিলল। জয় রিয়াদকে দেখে বেশ চমকে গেল। জয়ের বিস্ময়কর চাহনি রিয়াদের চোখের আড়াল হলো না। জয় শান্তভাবে জিজ্ঞেস করলো, কি চাই এখানে? জয়, আমার তোর সাথে কিছু কথা বলার আছে, প্লিজ চল একটু আলাদা কথা বলি। অনিচ্ছা সত্ত্বেও জয় যেতে রাজি হলো। রিয়াদ জয়ের সাথে একটা নিরিবিলি স্থানে গিয়ে বসলো। জয় স্বাভাবিকভাবে বলল, যা বলার তাড়াতাড়ি বল। নদীর সাথে কি হয়েছে তোর? নাটক করার জন্য এত বছর পর দেখা করতে আসলি? রিয়াদ বুঝতে পারছে জয় এরকম কেন করছে, তাই নিজেকে স্বাভাবিক রেখে বলল, নদীর সাথে আমার 6 বছর দেখা হয়নি জয়। নদীর সাথে আমার প্রেমের সম্পর্ক 6 বছর আগেও ছিল না, আজও নেই। তোরা যা জানিস সব কিছুই ভুল। জয় একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি অক্ষম কিনা জানি না, তবে সংসার জীবনের 4 বছরে নদীকে একটা বাচ্চা দিতে পারিনি। হয়তো এটাকে সে আমার অক্ষমতা ভেবে নিয়েছে। সে তোর সাথে ভালো থাকা খুঁজে নিয়েছে, তাই আমার কোনো অভিযোগ নেই। তুই আমার বন্ধু, তোর জন্যে আজ আমি এতটা পথ পাড়ি দিতে পেরেছি, তাই আমার ভালোবাসা তোর সাথে সুখী, এটা জেনে আমি খুবই খুশি আছি রিয়াদ। একটু থেমে পুনরায় বলল, একবার মনে হয়েছিল হয়তো জীবনে সামনে এগিয়ে যাওয়া আর হলো না। আমার ধারণাকে ভুল প্রমাণ করে দিয়ে স্বপ্না আমার হাত ধরেছিল। স্বপ্নার বাড়িয়ে দেয়া হাতটা ধরে আমি অতীতকে ভুলে গেছি রিয়াদ, তাই দয়া করে নতুন কোনো নাটক করিস না আমার সাথে। রিয়াদ বুঝতে পারছে না সে জয়কে কিভাবে বোঝাবে, কিন্তু তাকে যে বোঝাতেই হবে। রিয়াদ বলল, তোরা যা জানিস তা কিন্তু সবই ভুল। সত্যি আমাদের মাঝে কোনো কিছু ছিল না। আমি আদৌ জানি না নদী কোথায়। আমি নদীকে খুঁজতে চাই জয়। জয় রিয়াদের মুখশ্রীর দিকে তাকিয়ে রইল। খুব আস্তে করে বলল, মানুষ এত নিখুঁত অভিনয় করে কিভাবে? দেখ, তোর মুখশ্রী দেখে মনে হচ্ছে তুই সত্যিই বলছিস। আমার তোর কথা বিশ্বাস করতে ইচ্ছে করছে রিয়াদ। আমি অভিনয় করছি না জয়। তুই অভিনয় কর কিংবা না কর, তাতে আমার কোনো সমস্যা নেই। তোকে শুধু এতটুকুই বলতে চাই, একজন হৃদয় ভাঙা মানুষ আর একজন হৃদয় ভাঙা মানুষকে বুঝতে পারে।
স্বপ্না হৃদয় ভাঙা ছিল বলে আমার ভাঙা হৃদয়ের যন্ত্রণা উপলব্ধি করতে পেরেছে সে। আমি দ্বিতীয়বার স্বপ্নার হৃদয়টা ভাঙতে পারবো না, কিছুতেই না। রিয়াদকে কিছু বলার সুযোগ না দিয়ে জয় চলে গেল। রিয়াদ জয়ের চলে যাওয়ার দিকে দৃষ্টি দিয়ে একটি দীর্ঘশ্বাস ফেলল। রিয়াদের ভাবনাগুলো সব নিস্তব্ধ হয়ে গেল। রিয়াদ ভেবে পাচ্ছে না তার কি করা উচিত। কোথা থেকে শুরু করলে সে নদীকে খুঁজে পাবে। গ্রামের লোকজনের সাথে কথা বলে রিয়াদ নদীর ব্যাপারে জানার চেষ্টা করলো, কিন্তু সফল হলো না। যতটুকু রটেছে ততটুকুই জানে তারা, কেউ বাড়তি কোনো খবর দিতে পারল না। রিয়াদের মনে হচ্ছে আর কোনো রাস্তা নেই, হয়তো নদীকে খুঁজে পাওয়ার সকল রাস্তাই বন্ধ, কোথাও এক ফোঁটা আশা বেঁচে নেই। ঠিক তখনই আশার আলো নিয়ে পাশের বাসার জমিলা ভাবি বললেন, দেখো আমরা যতটা জানি তা তো বললামই, তবে তবে কি ভাবি? নদীর পালানোর খবর বের হওয়ার কিছুদিন আগে ঋতু অর্থাৎ জয়ের বোন এসেছিল তোমার খোঁজ নিতে। রিয়াদ কিছুটা নয় বেশ অবাক হলো। জয়ের বোন তার সাথে দেখা করতে এসেছিল, কিন্তু কেন? রিয়াদ কৌতূহল দমাতে না পেরে জিজ্ঞেস করলো, ঋতু কেন এসেছিল ভাবি? তা তো বলেনি, তবে শুধু বলেছিল তোমার সাথে দেখা হওয়াটা জরুরি। রিয়া তাদেরকে বিদায় দিয়ে ঘরে এলো। মনের মধ্যে কিছুটা আশা জাগলো, হয়তো ঋতু তাকে কিছুটা সাহায্য করতে পারে, কিন্তু সে ঋতু অবধি পৌঁছাবে কিভাবে? রিয়াদ বসে বসে ভাবছিল ঠিক কিভাবে ঋতুর সাথে দেখা করা যায়। ঠিক তখনই তাকে অবাক করে দিয়ে ঋতু তার ঘরে ঢুকে এলো। ঘরে প্রবেশ করার সময় দরজা দেয়নি রিয়াদ, তাই ঋতু সোজাসুজি ঘরের ভিতরে ঢুকে গেল। রিয়াদ ঋতুকে দেখে বলল, তুমি? হ্যাঁ, আমি আপনাকে কিছু বলতে চাই। কি বলবা বলো। দেখুন আমার হাতে তেমন সময় নেই, আমি কোনো ঝামেলা চাই না, তাই সোজাসুজি বলে দিচ্ছি, ভাবি শহরে তার মামাতো বোনের বাসায় আছে। দয়া করে এসব নিয়ে গ্রামে আর কাটাছিড়া করবেন না। ঋতু এক মুহূর্ত না দাঁড়িয়ে চলে গেল। ঠিক যে গতিতে রিয়াদের কাছে এসেছিল সেই গতিতেই ঘর থেকে বের হয়ে চলে গেল। রিয়াদ ঋতুর যাওয়ার পানে তাকিয়ে রইল হা করে। ঋতু শুধু চলেই যায়নি, চলে যাওয়ার পূর্বে একটা কাগজ ঘরের ভিতরে ফেলে গেল। রিয়াদ কিছুক্ষণ কাগজটির দিকে তাকিয়ে রইল। রিয়াদ কাগজটি হাতে নিয়ে তার ভাঁজ খুলল। কাগজটিতে যা লেখা ছিল তা পড়ে রিয়াদ দাঁড়ানো থেকে বসে পড়ল। কাগজটিতে লেখা ছিল, তুই কোথায় রিয়াদ? এভাবে আমাকে একা ফেলে কোথায় চলে গেলি? তুই তো জানিস রিয়াদ, আমি তোর সাথে সব কিছু শেয়ার না করে থাকতে পারি না। তুই আমার একমাত্র বন্ধু, যার সাথে আমি সবসময় মন খুলে কথা বলতে পারি। কেন এভাবে না বলে হারিয়ে গেলি? আমি যে একা হয়ে গেছি রে। তুই যদি জানতি আজ তোকে ঠিক কতটা প্রয়োজন আমার, তাহলে এভাবে একা ফেলে হারিয়ে যেতি না। ফিরে আয় রিয়াদ, আমার তোকে অনেক কিছু বলার আছে রিয়াদ, ফিরে আয়। রিয়াদ লেখাগুলো বারবার বলল। কল্পনায় নদীর কাতর সুরে তাকে ফিরে আসার আহ্বান প্রতিচ্ছবি রূপে ভেসে উঠল। রিয়াদের মন বলছে নদী তাকে খুব কষ্ট নিয়ে ডেকেছে, নদীর অনেক কষ্ট হয়েছিল, কিন্তু রিয়াদ যখন চলে গিয়েছিল তখন তো নদী খুব ভালো ছিল। নদী ভালো আছে বলেই তো সে চলে গিয়েছিল। রিয়াদের স্মৃতির পাতায় 6 বছর আগের গল্পটা ভেসে উঠল। নদীর বিয়ের 2 মাস পর রিয়াদের কাছে নদীর একটা চিঠি আসলো। চিঠিতে লেখা ছিল, প্রিয় রিয়াদ, আমি খুব খুশি আছি, জীবনে এত সুখী হব তা কখনো ভাবিনি। জয় আমাকে এতটা ভালোবাসা দিয়েছে যে জীবনের কিছু মুহূর্তের জন্মানো আবেগটা আজ বড্ড ভুল মনে হচ্ছে। তোকে হয়তো খুব মিস করি। বিশ্বাস কর, আমি অনেকবার চেষ্টা করেছি তোকে বিরক্ত না করতে, কিন্তু পারিনি। তোর সাথে শেয়ার না করতে পারলে আমার কেমন জানি লাগে, একটুও ভালো লাগে না। তাই আনন্দ এবং দুঃখ দুইটাই তোর সাথে ভাগ করে নিচ্ছি। আমি খুব সুখী, ভালোবাসায় গড়া আমার সংসারটা। ইতি নদী। রিয়াদ যখন চিঠিটা পড়ে কান্না করছিল, ঠিক তখনই তার আম্মা ঘরে আসলো আর বলল, চল বাজান, আমরা শহরে চলে যাই। তোর মামাকে দেখি না কতকাল হইল। রিয়াদ সেই দিন বুঝেও না বোঝার ভান ধরেছিল। রিয়াদ জানতো তার আম্মা তাকে অন্য পরিবেশে নিয়ে গিয়ে নদীর স্মৃতি ভোলাতে চাচ্ছে। তবুও না বোঝার ভান ধরে আম্মার ইচ্ছে ধরে রাখতে মামার বাড়ি চলে গেল রিয়াদ। রিয়াদের ভাষ্যমতে সেখানে কিছুদিন বেরিয়ে ফিরে আসার কথা ছিল, কিন্তু তা আর হলো না। সেখানে যাওয়ার কিছুদিন পর তার আম্মা অসুস্থ হয়ে পড়ল। সাধারণ জ্বর ভেবে রিয়াদের আম্মা হেলিয়ে দিয়েছিল তার অসুস্থতাকে। রিয়াদ তার আম্মাকে বারবার বলা শেষেও সে হাসপাতালে যেতে রাজি হয়নি। পরিশেষে আম্মার মৃত্যুটাকে উপহার হিসেবে পেয়েছিল রিয়াদ। সেই দিনের পর থেকে রিয়াদ নীরব হয়ে গিয়েছিল। বেঁচে থাকার একমাত্র ভরসা যে ছিল সেই মানুষটাও আর রইল না।
নিজেকে সব কিছু থেকে কেমন যেন গুটিয়ে নিয়েছিল রিয়াদ। সব কিছুর জন্য নিজেকে অপরাধী মনে হতে লাগলো তার। এরপর কয়েকটা বছর কিভাবে কেটে গেছে তা শুধু সেই জানে। হঠাৎ কোনো এক পরন্ত বিকেলে মনে হয়েছিল গ্রামে এসে একবার চেনা মানুষগুলোর মুখশ্রী দেখে যাবে, কিন্তু গ্রামে এসে যা হলো। নূপুরের সাহায্যে তার মামাতো বোনের বাসার ঠিকানা নিয়ে সেখানে উপস্থিত হলো রিয়াদ। দরজায় কড়া নাড়ার কিছু মুহূর্তের মধ্যেই দরজা খুলে দিল রাইসা, অর্থাৎ নদীর মামাতো বোন। সামনে এসে দাঁড়িয়ে বলল স্বাভাবিক কণ্ঠে, কি চাই? নদী আছে? রিয়াদের নিঃসংকোচ বাক্যে রাইসা কিছু একটা ভাবল। রাইসা পুনরায় স্বাভাবিকভাবে বলল, আপনি কি রিয়াদ? রিয়াদ কিছুটা চমকাইল। নদীর বোন তাকে কিভাবে চেনে? প্রশ্নটা মাথায় আসলেও সেটাকে মাথা থেকে বের করে দিয়ে বলল, হ্যাঁ আমি রিয়াদ। আচ্ছা ভিতরে আসুন। রিয়াদ রাইসার আহ্বান পেয়ে ভিতরে প্রবেশ করল। ঘরের ভিতরে দুটো রুম দেখতে পেল রিয়াদ। রিয়াদ চোখ দিয়ে আশেপাশেটা ভালোভাবে লক্ষ্য করছিল, কিন্তু নদীর দেখা পেল না। পাশের ঘরটির দরজা চাপানো, তাই ভিতরে কি আছে সেটা দেখা যাচ্ছে না। রিয়াদের মন কোথাও না কোথাও আশা নিয়ে দাঁড়িয়ে আছে, হয়তো ও ঘরে নদী আছে। রাইসা রিয়াদকে বসতে বললেও ও ওই ঘরে চলে গেল। একটু পর হাতে একটা দিনপঞ্জি নিয়ে ফেরত এলো। দিনপঞ্জি রিয়াদের হাতে দিয়ে বলল, এটা পড়ো, পরে বাকিটা তোমাকে বলছি। রিয়াদ দিনপঞ্জিটা হাতে নিয়ে বেশ অবাক হলো। হঠাৎ ও ঘর থেকে বাচ্চার কান্নার শব্দ ভেসে আসলো। বাচ্চার কান্নার শব্দ পেয়ে রাইসা রিয়াদকে পড়তে বলে ও ওই ঘরে চলে গেল। রিয়াদ সমস্ত ভাবনাগুলোকে মনের গহীনে লুকিয়ে দিনপঞ্জিটা পড়তে শুরু করলো। শুরুটা কিভাবে করব জানি না, তবে এখানে কিছু লেখার পূর্বে আমি একটা কথা বলতে চাই। হয়তো যাকে ভালোবাসা যায় তাকে ভরসা করে সব কিছু শেয়ার করা যায় না, নয়তো আমি যাকে ভালোবাসা ভেবেছিলাম সেটা ভালোবাসা ছিলই না। আজ আমি যা লিখব সবটাই তার জন্য, যাকে আমি আমার থেকেও বেশি ভরসা করি, যার সাথে কখনো কোনো কথা শেয়ার করতে আমার মধ্যে কোনো দ্বিধা কাজ করেনি। আমার এই লেখাগুলো তার জন্য। সে হলো আমার সবচেয়ে প্রিয় বন্ধু রিয়াদ। আমার মন বলছে কোনো একদিন রিয়াদ আমার খোঁজে এখানে আসবে। সেই দিন যদি আমি না থাকি, তাই মনের সব কথা এখানে লিখে রাখছি। জীবনের সমাপ্তি হয়তো খুব কাছে, তাই সমাপ্তির পূর্বে নিজের মনের গোপন কিছু কথা বলতে চাই। রিয়াদ নামটা মনে পড়লে প্রথমে আমার স্মৃতিতে যে কথাটি ভেসে ওঠে সেটা হলো, এ আমার প্রথম আবেগ, যার চোখে নিজেকে দেখার লোকটা বড্ড পুড়িয়েছে আমায়। কথাটি বুকে বাঁধল তার। আমি জানি রিয়াদ, হয়তো এ কথাটি শুনে খুশি হসনি তুই, তবু আজ বলছি হ্যাঁ, তুই আমার প্রথম আবেগ, প্রথম অনুভূতি। সেই অনুভূতিকে আমি ছোট্ট মস্তিষ্কের ভুল চিন্তা বলে উড়িয়ে দিয়েছিলাম, কিন্তু আজ কেন জানি না মনে হচ্ছে ওই ভুল চিন্তাটাই আমার জীবনের সবচেয়ে কঠিন সত্য ছিল। আজ জানতে খুব ইচ্ছে করছে রিয়াদ, কেন আমায় ভালোবাসলি না? কেন তোর অনুভূতি অন্য কারোর জন্য জন্মালো? তোর অনুভূতিটা অন্যের জন্য ছিল বলেই আমি জীবনে ভুল মানুষকে বেছে নিতে বাধ্য হয়েছি। হ্যাঁ, তুই ঠিকই শুনছিস, তোর জন্য আমার জীবনটা ভুলময় হয়ে গেছে। তখন বয়ঃসন্ধির সূচনা কাল ছিল। অষ্টম শ্রেণীতে বসেই মনের মধ্যে আবেগ অনুভূতির জন্ম হয়েছিল। সে বছরের প্রতিটা মুহূর্ত আমি তোকে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করতাম। যখন মাঠের মধ্যে আমি আর স্বপ্না বসে গল্প করতাম, ঠিক তখনই তোর আবেগী চোখ দেখে নিজেকে স্বপ্নের দুনিয়ায় ভাসিয়ে নিয়ে যে আসতাম। আমার সেই স্বপ্ন ভেঙে গিয়েছিল কয়েকদিনের মধ্যেই, যখন স্বপ্না বলল, দেখ রিয়াদ কিভাবে আমায় ভালোবাসার কথা বলছে। আমি চমকে স্বপ্নার দিকে তাকিয়ে বললাম, তোকে ভালোবাসার কথা বলছে মানে? স্বপ্না লাজুক হেসে বলল, তুই তো জানিস না, আসলে আমি আর রিয়াদ একে অপরকে খুব ভালোবাসি। দেখিস না রোজ ও কিভাবে আমার দিকে তাকিয়ে থাকে, ক্লাসের ফাঁকেও তাকিয়ে থাকে আমার দিকে। শুধু তাই নয়, কাল ও আমার বইয়ের ভাঁজে একটা কাঠগোলাপও রেখেছিল। স্বপ্নার লাজুক হাসি, ওর বলা প্রতিটা কথাই নদীর বুকে ভাঙ্গনের সৃষ্টি করেছেন। সেই দিন সারা রাত নীরবে খুব কান্না করছিলাম। নিজেকে নিজে সান্ত্বনা দিয়ে কিছুটা আশা নিয়ে সেই দিন তোর কাছে গিয়েছিলাম রিয়াদ। সেই দিন যখন তোকে জিজ্ঞেস করলাম, তুই আমাকে কি ভাবিস রিয়াদ? কি ভাবি মানে? বন্ধু নাকি বিশেষ কেউ? তুই সেই দিন মুচকি এসে বলেছিলি বন্ধু। শুধু বন্ধু নয়, বিশেষ বন্ধু, যার জন্য আমি সব কিছু করতে পারি। হঠাৎ আনমনে জিজ্ঞেস করে ফেলেছিলাম, আমাকে আর স্বপ্নাকে কি একইভাবে দেখিস নাকি অন্য কিছু? সেই দিন তোর বলা জবাবটা বুঝিয়ে দিয়েছিল আমি তোর প্রিয় বন্ধু হতে পারে, কিন্তু ভালোবাসা না। তোর ভালোবাসাটা হলো স্বপ্না। সেই দিন রিয়াদ বলেছিল, উফ
তুই আর স্বপ্না এক নস। তুই আর স্বপ্না আমার কাছে দুইজনই আলাদা, একজন বিশেষ কেউ, অন্যজন বন্ধু। সেই দিন তোর উত্তরটা বুঝিয়ে দিয়েছিল আমি তোর বন্ধু, যেটা তুই আগেই বলেছিলি। তখন বিশেষ কেউটা কে তা বুঝতে অসুবিধা হলো না আমার কাছে। সেই দিনের পর থেকে অনুভূতিটাকে আর জাগিয়ে তুলিনি। মনকে বুঝিয়েছিলাম ওটা ভুল ভাবনা, হয়তো ভালো লাগা, এটা ভালোবাসা নয়। তারপর হঠাৎ জয়ের সাথে কেমন করে যেন ভালো সম্পর্ক গড়ে উঠল। তুই আর স্বপ্না প্রেম করছিস, হয়তো সেই ভাবনা থেকেই আমার অবুঝ মন জয়ের সাথে প্রেমের সম্পর্ক গড়তে শুরু করলো। জয়ের জন্য ভালো লাগার সৃষ্টি হলো। সেই ভালো লাগাকে ভালোবাসার রূপ দিয়ে তোর প্রতি জমা অনুভূতিটাকে মেরে ফেললাম আমি। তবুও মনের কোণে আশা নিয়ে সেই দিন তোকে পরীক্ষা করতে চাইলাম। যখন আমার কান্নার দেখে তুই বললি পরের বার থেকে জয় প্রথম হবে, তখন এক বুক আশা নিয়ে জিজ্ঞেস করেছিলাম, আমার কষ্টের জন্য তুই জয়কে প্রথম হিসাবে গড়ে তুলতে কেন চাচ্ছিস? তখন তুই কি বলেছিলি মনে আছে রিয়া তোর? বলেছিলি কারণ তুই আমার প্রিয় বন্ধু। তারপর থেকে কেন জানি না মন থেকে মেনে নিয়েছিলাম তুই আমার ভালো লাগা, ভালোবাসাটা জয়কেই করে নিলাম। জয়ের প্রতি জন্ম নেওয়া অনুভূতিটাকে ভালোবাসা বলে চালিয়ে দিলাম। ভালোবাসায় দ্বিতীয়বার অপূর্ণতা চাইনি বলেই জয়ের সাথে একটা সুন্দর সংসারের স্বপ্ন দেখেছিলাম। স্বপ্ন সত্যিও হলো। তোর বন্ধুত্বের প্রতিদানে আমাদের বিয়েটাও হয়ে গেল। বিয়ের পর বধূবেশে বসেছিলাম বাসর ঘরে। বাসর ঘর নিয়ে প্রত্যেকটা মেয়েরই একটা আলাদা সাজানো স্বপ্ন থাকে। প্রিয় মানুষের হাত ধরে সারা জীবন পাশে থাকার প্রতিশ্রুতি নিব, এরকম একটা স্বপ্ন নিয়ে আমি অপেক্ষার প্রহর গুনেছিলাম। অপেক্ষার অবসান ঘটিয়ে জয় আমার কাছে এসেছিল। সেই দিন জয়ের হাত ধরে স্বপ্নটাও সত্যি হয়েছিল। জয় বাসর ঘরে ঢুকে খুব মায়াবড়া কণ্ঠে বলল, প্রেয়সী। আমি তখন স্বপ্নের দুনিয়া থেকে জবাব দিয়েছিলাম, হ্যাঁ, ভালোবাসি। আমি মুখ তুলে জয়ের মুখশ্রীতে তাকালাম। জয় মুচকি হেসে পাশে বসে আমার হাতটা ধরল। হাত ধরে বলল, এই হাতটা আজ ধরলাম আর কখনোই ছাড়ব না। একটু থেমে পুনরায় বলল, হাত ধরে সারাটি জনম কাটাতে চাই তোমার সাথে, সুখে দুঃখে সবসময় পাশে থাকতে চাই তোমার। আমি জয়ের মুখশ্রীতে তাকিয়ে রইলাম। জয় আবারও বলল, প্রেয়সী, থাকবে তো সারা জীবন আমার পাশে? সেই দিন আমার সত্যি স্বপ্নের মতো কেটে গেল সারাটি রাত। তারপর 2টা বছর ভালোবাসায় পার হয়ে গেল। দিনগুলো খুব ভালো চলছিল। সব কিছুর মাঝে একটা শূন্যতা ছিল, সেটা হলো রিয়াদ নামের বন্ধুটা। বিয়ের পর তোর সাথে আর যোগাযোগ হয়নি। আমার মন খারাপের গল্পগুলো সেই দিনই জয়ের সাথে করে উঠতে পারিনি। মন খারাপ হলে প্রথম যার নামটা মাথায় আসতো সে হলো রিয়াদ। ভেবেছিলাম হয়তো স্বপ্নার সাথে দিনগুলো তোর ভালোই কাটছে। চিঠি লিখে দেওয়ার আবদার, মেলায় নিয়ে যাওয়ার বায়না করার মানুষটা এই নদী ছিল না বলেই হয়তো ভালো কাটছে তোর দিন। সেই দিন মনে হয়েছিল তোর আর স্বপ্নার কথা জানার পরও তোকে বিরক্ত করাটা আমার ভুল ছিল। কি করব বল, বড্ড বোকা ছিলাম যে আমি। যাই হোক, 2টা বছর পর হঠাৎ একদিন মন খারাপের গল্প নিয়ে জয় সামনে এসে দাঁড়ালো। জয় বিষণ্ণ মন নিয়ে বলল, প্রেয়সী, আমার সব কিছু শেষ হয়ে গেছে। কি হয়েছে তোমার? তুমি এভাবে বলছো কেন? আমায় ছেড়ে যাবা না তো প্রেয়সী? বলো না, সত্যিটা জানার পর চলে যাবা না তো? কি হয়েছে আমায় একটাবার বলো না। সেই দিন জয় যা বলল তার জন্য প্রস্তুত ছিলাম না। জয় বলল, আমি কোনো দিন বাবা হতে পারবো না প্রেয়সী। সেই দিন চমকালেও ভেঙে পড়িনি। ভেঙে পড়ার পূর্ব মুহূর্তেই তোর বলা একটা কথায় মাথা কড়া নাড়ল, সবসময় ঠান্ডা মাথা রেখে চলবি, কোনো কিছুতে উত্তেজিত হয়ে ভুল সিদ্ধান্ত নিস না। সেই দিন জয়ের কথা আমি মানিনি। শহরে এসে ডাক্তার দেখাতে বলেছিলাম। ডাক্তার দেখানোর পর সেখানে পরিষ্কার লেখা ছিল ও কোনোদিন বাবা হতে পারবে না। ভালো যখন বেসেছিলাম তখন মনে করেছিলাম ভালোবাসা দিয়েই সব অপূর্ণতা ভুলে থাকব। সন্তানহীন হয়ে স্বামী স্ত্রীর সম্পর্কটা এগিয়ে নিয়ে যেতে চেয়েছিলাম। তখন সংসার জীবনের 4 বছর চলে। হঠাৎ একটা তথ্য সব কিছু বদলে দিল। কিছুদিন যাবৎ মাথা ঘুরে বমি পায়। এসব দেখে মনের মধ্যে সন্দেহ জাগলো। তাই তো নারী দেখে গর্ভবতী কিনা বলতে পারতো যে দাদিমা, তাকে ডাক পাঠালাম ঋতুকে দিয়ে। সে এসে নিশ্চিত করে বলল আমি গর্ভবতী। আমি ভেবেছিলাম হয়তো চমক ঘটেছে, আমার শূন্য কোল ভরিয়ে দিতে আমার সন্তান আসছে। হঠাৎ ধমকা হাওয়ায় সব কিছু এলোমেলো হয়ে গেল। সব কিছু। জয় মেনে নিতে পারল না এই সন্তানটা তার। সুখের সংসারে শুরু হলো অশান্তির ঝগড়া বিবাদ। শত চেষ্টা করেও আমি বোঝাতে পারলাম না, হয়তো রিপোর্টে ভুল ছিল। কিন্তু জয় মানতে নারাজ।
মাঝে মাঝে মনে হতো নিজের অজান্তে কোনো ভুল করে ফেলেছি নাকি। নিজেকে দোষারোপ করতে দুইবারও ভাবিনি আমি। হঠাৎ একদিন জয় বলল, আমি বিচ্ছেদ চাইছি তোমার সাথে। মানে? তোমাকে আমি তালাক দিতে চাই। সেই দিন আমার মনের মধ্যে কী চলছিল তা বলে বোঝানো সম্ভব না। তবু আমি জোর দিয়ে বললাম আমি বিচ্ছেদ চাই না। জয় শত চেষ্টা করেও আমাকে রাজি করাতে পারল না। আমি নিজের সিদ্ধান্তে অটল ছিলাম। তারপর যে কি হলো, জীবনের চরম সত্যের মুখোমুখি হতে হলো আমাকে। ঋতুর মাধ্যমে জানলাম জয় স্বপ্নার সাথে সম্পর্কে লিপ্ত। তাদের সম্পর্কটা পরিণতি চায়, তাই আমাকে তালাক দিতে চাইছে জয়। প্রথমে ঋতুর কথা বিশ্বাস হয়নি। তারপর ঋতু আমার সাথে স্বপ্নার দেয়া লেখা একটা চিঠি আমার হাতে তুলে দিল, যেখানে ওদের সম্পর্কের 3টা বছরের সুন্দর মুহূর্তের বর্ণনা দেওয়া ছিল। বলার মতো ভাষা খুঁজে পাইনি। সেই দিন তোর সাক্ষাৎ খুব করে চাইছিলাম রিয়াদ। ঋতুকে দিয়ে তোর খোঁজ নিতে পাঠালাম, কিন্তু তুই ছিলি না। তোর খোঁজ না পেয়ে কি করব ভেবে পাচ্ছিলাম না আমি। ঋতু আমাকে খুব ভালোবাসে, তাই আমার জন্য অনেক কিছুই করেছে সে। সেদিন রাতে হঠাৎ করে স্বপ্নার আগমন ঘটে আমাদের বাড়িতে। স্বপ্নার আগমনই আমাকে বুঝিয়ে দিয়েছিল আমার সংসার জীবনটা বোধহয় এখানেই শেষ। কিন্তু সেদিন রাতে আমি যা শুনলাম তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। আমার শাশুড়ি আম্মা সব জানতেন, কিন্তু তিনি নিশ্চুপ ছিলেন। হয়তো কর্মঠ সন্তানের সিদ্ধান্ত বাধা দেওয়ার ক্ষমতা তার ছিল না। তবে ঋতু চুপ ছিল না, সে সাহায্য করেছিল। ঋতুর জন্যই সেই দিন জয় এবং স্বপ্নার কথোপকথন আমার কান অবধি এসেছিল। সেই দিন রাতে জয় এবং স্বপ্না বলছিল, তুমি আমাকে সত্যি ভালোবাসো জয়? এটা কোন ধরনের কথা স্বপ্না? তুমি খুব ভালোভাবেই জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। তাহলে তোমার জীবনে এখনও নদী আছে কেন? ঋতু বলল, ও তালাক দিতে চাচ্ছে না। কিভাবে নিব বলো তো? আমি ওসব কথা এখন শুনতে চাচ্ছি না। এসব পুরনো কথা। নতুন কি সিদ্ধান্ত নিয়েছো তাই বলো আমাকে। নতুন সিদ্ধান্ত মানে? মেরে ফেলো নদীকে। স্বপ্নার কথায় জয় কিছুটা অবাক হলেও কিছুই বলল না। শুধু আস্তে করে বলল, নিজের গায়ে খুনের কলঙ্ক লাগানোটা কি ঠিক হবে? আমাকে পেতে হলে তোমার জীবন থেকে নদীকে সরাতে হবে, তাই নদীকে মারতে হবে। তবে তুমি যদি আমাকে না চাও তাহলে সেটাও করা লাগবে না। এসব বলো না, আমি সত্যিই তোমাকে চাই। আমি তোমাকে খুব ভালোবাসি স্বপ্না। তোমার জন্য আমি নদীকে জীবন থেকে সরাতে রাজি আছি। নদীকে সরাতে যদি ওকে মেরেও ফেলতে হয় তবে আমি তাই করব। তাহলে যা করার আজকের মধ্যেই করো। পরের কথাগুলো শোনার সাহস আর হলো না, তাই চলে গেলাম। নিজের সন্তানের কথা ভেবে ঋতুর কথা মতো সেই দিন রাতে বাড়ি ছাড়লাম আমি। নিজের বাড়িতে যাওয়ার সাহস হয়নি। বিবাহিত সন্তানের বোঝা বোধ হয় কোনো বাবা মার জন্যই সুখের নয়। তাই বাবা মাকে নিজের দুঃখের কথা না জানিয়েই চলে গেলাম। সেই সাথে আরও একটি কারণ ছিল, জয় আমাকে আর কখনো যাতে খুঁজে না পায়, তাই শহরে চলে এসেছিলাম। শহরে রাইসাই একমাত্র পরিচিত ছিল বলে ওর কাছেই গেলাম। রিয়াদ, তোকে আমি কখনো অবিশ্বাস করতে চাইনি, এখনও চাই না। তবে জীবনের শেষ মুহূর্তের আগে অন্তত একবার জানতে চাই কেন ভালোবাসলি না আমায়। ভালো যখন স্বপ্নাকেই বেসেছিলি তাহলে ততটা ভালোবাসা দিলি না কেন যতটা ভালোবাসলে সে তোকে ছেড়ে যেতে না পারে? আমি আজও বিশ্বাস করি তোর ভালোবাসায় কোনো খাত ছিল না। হয়তো স্বপ্নার ভালোবাসায় খাত ছিল, তাই ও তোকে ছেড়ে জয়কে ধরেছিল। কিন্তু ধরলই যখন, তখন জয়কে কেন? কেন আমার সন্তানের ভাগ্য থেকে বাবার পরিচয়টা কেড়ে নিল সে? পরিশেষে আমার জীবনে জয়ের সাথে কাটানো মুহূর্তগুলো যতটা না মনে পড়ে, তার চেয়ে তোর সাথে কাটানো মুহূর্তগুলো বেশি মনে পড়ে। এটাকে আমি কি বলবো রিয়াদ? দিনপঞ্জিটা ভালোভাবে দেখল রিয়াদ। এতটুকু লেখা ছাড়া আর কিছু আছে কি না? শেষ পৃষ্ঠায় 2 লাইনে একটু লেখা ছিল, তুই বন্ধু সুদূর আকাশ, আমি ঢেউময় নীর, চাইলেও পারবো না ছুতে আমি বন্ধুর মন। রিয়াদ অনুভব করলো তার চোখে অশ্রু, 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। সমস্ত দিনপঞ্জি পড়ে রিয়াদের মন বারবার বলতে চাচ্ছে, আমি তোকে খুব ভালোবাসি নদী, খুব খুব বেশি ভালোবাসি। এতক্ষণে বাচ্চাকে সামলে রাইসা রিয়াদের কাছে এলো। রাইসাকে দেখে রিয়াদ বলল, নদী কোথায়? রাইসা আস্তে করে জিজ্ঞাসা করল, ভালোবাসো তুমি নদীকে? রিয়াদ নিজেকে সামলে বলল, যা বলার তাকেই বলবো, তার সামনেই বলবো। সময়ের কাজ অসময়ে করলে ভুল হয়ে যায়, ভুলটা শুধরে নেব। উপায় নেই। কেন? নদী তো নেই।
রিয়াদ চমকালেও নিজেকে স্বাভাবিক রেখে জিজ্ঞেস করলো, নেই মানে? নদী তার ঢেউয়ের মাঝে হারিয়ে গেছে। সে হারিয়ে গিয়ে বুঝিয়ে দিয়েছে সে কারোরই নয়। আমি কিছু বুঝতে পারছি না। রাইসা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, সেই দিন বাড়িতে নদী একা ছিল। গর্ভাবস্থায় প্রায় 9 মাস চলে তখন। মন থেকে ওকে একা ছেড়ে যেতে ইচ্ছে না করলেও উপায় ছিল না। সেই দিন আমাকে আর রবিনকে, অর্থাৎ আমার স্বামী, একটা কাজে যেতেই হলো বাইরে। আমি অবশ্য যথেষ্ট তাড়াতাড়ি ফিরে আসার চেষ্টা করেছি। 2 ঘন্টার মধ্যে বাড়ি ফিরে এসেও কোনো লাভ হলো না। যা ক্ষতি হওয়ার হয়েই গেল। দরজা খোলা দেখে মনের মধ্যে ভয় জন্ম নিয়েছিল। ভয়কে সত্যি করে নদী রক্তাক্ত অবস্থায় সেদিন পড়েছিল। দ্রুত হাসপাতালে নেয় বাচ্চাটা বেঁচে গিয়েছিল, কিন্তু নদী বাঁচেনি। আমি জানি না সেদিন নদীর সাথে কি হয়েছিল, তবে ওর গলায় দাগ দেখে এটা বুঝেছিলাম কেউ ওর গলা চেপে ধরেছিল। নদী সেদিন চলে গিয়েছিল ঠিকই, তবে নিঃসন্তান এই রাইসার বুকে একটা সুন্দর মেয়ে তুলে দিয়ে গেল। শেষ বাক্যটি রাইসা খুব তৃপ্তির সাথে বলেছিল। রিয়াদের পৃথিবী সেখানেই থমকে গেল। রিয়াদ সেখানেই বসে পড়ল। রাইসা অন্য ঘরে চলে গেল। কিছুক্ষণ পর একটা ফুটফুটে বাচ্চাকে কোলে নিয়ে রিয়াদের সামনে এলো। রিয়াদের চোখ দিয়ে অশ্রুর বৃষ্টি পড়ছিল। রিয়াদ হাউমাউ করে কাঁদতে চাচ্ছে, কিন্তু পারছে না। ভিতরে সব কান্নাগুলো দলা পাকিয়ে গেছে কেমন যেন। রাইসা বাচ্চাটাকে রিয়াদের সামনে ধরে বলল, নদীর মেয়ে। রিয়াদ চোখ তুলে বাচ্চাটার দিকে তাকালো। পরম স্নেহে একটা হাত বাড়িয়ে দিয়ে বাচ্চাটির মাথায় রাখল। মুখশ্রী সামনে দিয়ে এনে চুমু খেলো। রাইসা পুনরায় বলল, ওর নাম রিয়ানা। নদী তোমার সাথে মিল করে এই নামটি রাখতে বলেছিল। রিয়াদ বলল, ওকে আমার কোলে দিবেন? হ্যাঁ। রিয়াদ রিয়ানাকে কোলে নিয়েও অনেকগুলো চুমু খেলো। রিয়ানার মুখশ্রীতে তাকিয়ে মনে মনে দীর্ঘশ্বাস ফেলে বলল, ভালোবাসা 2 পক্ষই ছিল, কিন্তু তা অচেনা রয়ে গেল। রিয়াদ জয় এবং স্বপ্নার মুখোমুখি দাঁড়িয়ে আছে এখন। জয় বিরক্তি নিয়ে বলল, তুই বারবার আমাদের বিরক্ত করতে কেন আসছিস? নদীকে মেরে ফেললি কেন? রিয়াদের কঠিন গলায় বলা কথাটি জয় এবং স্বপ্নাকে অবাক করে দিল। জয়ের আম্মা কিছু বলতে নিলে রিয়াদ তার সামনে হাত জোর করে বলল, কাকিমা, আজ আপনি কিছু বলবেন না দয়া করে। আমি আজ জয় এবং স্বপ্নার সাথে কথা বলতে চাই। আশা করি আপনিও অনেক কিছুই জানেন, হয়তো বলতে চাইবেন না এখন। তাই বলছি, বলতে না পারেন অন্তত পক্ষে আমাকে বাধা দিয়েন না। ঋতু নিজের আম্মাকে নিয়ে অন্য ঘরে চলে গেল। জয়ের আম্মাও নীরবে চলে গেলেন। তিনি আস্থা রাখছেন জয় রিয়াদকে বুঝিয়ে পাঠিয়ে দেবে। রিয়াদ জয়ের মুখশ্রীতে তাকিয়ে বলল, কেন মারলি? ভালোবাসছি না তুই ওকে? ভালোবাসার সংসারে কেন তৃতীয় ব্যক্তির আগমন ঘটালি? জয় নিশ্চুপ। রিয়াদ স্বপ্নার দিকে প্রশ্ন ছুড়ল, তুই না আমাকে ভালোবাসতি, তাহলে জয়কে কিভাবে ভালোবাসলি? তুই না আমার জন্য পাগল ছিলে, তাহলে জয়কে বিয়ে কিভাবে করলি? জয় চমকে স্বপ্নার মুখশ্রীতে তাকালো। বিস্ময় নিয়েই বলল, তুমি রিয়াদকে ভালোবাসতে? স্বপ্না স্বাভাবিকভাবে বলল, এখনও বাসি। জয় এবং রিয়াদ দুইজনেই চমকে উঠল। স্বপ্না পুনরায় বলল, প্রেমের যুদ্ধে হেরে গিয়েও জিতে গিয়েছি আমি, তাই আমি যা করেছি তার জন্য কোনো আফসোস নেই, কখনোও হবে না। এখনও আমাকে ভালোবাসলে জয় এবং নদীর সম্পর্কে কেন বাধা হয়ে দাঁড়ালি তুই? কারণ নদীর ভালোবাসা তোকে আমায় হতে দেয়নি, তাই আমি। জয় আস্তে করে বলল, তুমি আমাকে ভালোবাসো না? না, আমি শুধু নদীর কান্না দেখতে চেয়েছিলাম। নদীর জন্য আমি যেভাবে কেঁদেছি ঠিক সেভাবে নদীকে কাঁদাতে চেয়েছি। 3 বছরের প্রেম, 2 বছরের সংসার, সব মিথ্যে। হ্যাঁ, মিথ্যে। জয় থ মেরে দাঁড়িয়ে রইল। স্বপ্না রিয়াদের দিকে তাকিয়ে বলল, মনে পড়ে সেই দিনের কথা, যেই দিন আমি তোকে বলেছিলাম নদী তো ওর সংসারে সুখী আছে, চল আমরা দুইজন নতুন করে শুরু করি। তখন কি বলেছিলি তুই? বলেছিলি নদী তোর জীবনে থাকুক কিংবা না থাকুক, তুই তাকেই ভালোবাসিস। তারপর তুই হঠাৎ হারিয়ে গেলি। তোকে জীবনে নাই বা পেতাম, অন্তত চোখের দেখা তো দেখতে পেতাম, কিন্তু তাও তো হলো না। কার জন্য হলো না? সেই তো নদীর জন্য। তাই আমি ঠিক করেছিলাম নদীকেও সুখী হতে দেব না, আর তাই হলো। জয়কে নিজের ভালোবাসায় বেঁধে নদীকে কান্নার সাগরে ভাসিয়ে দিলাম। স্বপ্নার চোখে অশ্রু, হয়তো ভালোবাসা না পাওয়া অশ্রু, কিন্তু তাই বলে সে যা করেছে সেটা কি ঠিক করেছে? তখনই স্বপ্না বলে উঠল, আমি হয়তো ভুল করেছি, তবে জয় কিন্তু নদীকে সত্যি ভালোবাসত না।
যদি সত্যি ভালোবাসতো তবে সে আমার প্রতি আসক্ত হতো না। নদীর মাধ্যমে তোর থেকে সব সুযোগ সুবিধা নেওয়াটাই ছিল জয়ের উদ্দেশ্য। এখন তুই বলতে পারিস নদীকে কাঁদিয়ে আমি কি সুখী হয়েছি? না, হইনি। এখন বলবি তাহলে কেন করলাম? আসলে কোনো মানুষই কষ্টে থাকতে চায় না। সবাই চায় কষ্ট থেকে মুক্তি পেতে। কষ্ট থেকে মুক্তি পাওয়ার আশায় তারা সুখ খুঁজতে ভুল সিদ্ধান্ত নেয়। আমিও তেমনি ভেবেছিলাম নদীর কষ্টে হয়তো আমি শান্তি পাবো। জয় যখন নদীকে বলেছিল ও বাবা হতে পারবে না, আমি ভেবেছিলাম নদী দুঃখ কষ্টে জয়কে ছেড়ে দিবে, কিন্তু দেয়নি। জয় যখন তালাক চাইল তখনও দেয়নি। তাই শেষমেশ স্বপ্না থেমে গেল। রিয়াদ বলল, তাই শেষমেশ তাকে মেরে ফেললি তোরা? উফ, আমি কিন্তু মারিনি, মেরেছে জয়। নদী যাতে সন্তানকে ঢাল করে ওর জীবনে ফিরে আসতে না পারে তাই ও মেরে ফেলেছিল নদীকে। স্বপ্না একটু থেমে পুনরায় বলল, জানিস জয় নদীকে কিভাবে মেরেছে ও? নদী যখন দরজাটা খুলল ঠিক তখন জয় ওর পেটে লাথি মারল। তারপর বেশ অনেকক্ষণ গলা চেপে ধরল। জানিস নদীর চোখে তখন কতটা বিস্ময় ছিল। যার সন্তান ওর গর্বে সেই মানুষটা ওকে যন্ত্রণা দিয়ে মারছিল, ওর নিঃশ্বাস বন্ধ করার চেষ্টা করছিল। তখন নদীর চোখে যে অশ্রুটা ছিল না, ওটা দেখে আমার হালকা কষ্ট হচ্ছিল। হ্যাঁ রে, শত হোক বন্ধু তো, তার এমন করুণ মৃত্যু। স্বপ্না ঘোরের মধ্যে হয়তো সব বলে দিচ্ছিল, কিন্তু অন্যদিকে রিয়াদের রিয়াকশন সে বুঝতে পারেনি। রিয়াদ তার ভালোবাসার করুণ পরিণতির কথা স্মরণ করে যে কাণ্ড ঘটালো তার জন্য ওখানে থাকা কেউ প্রস্তুত ছিল না। স্বপ্না বলেছিল জয় এক নারীতে আসক্ত হয়ে কাটাতে পারেনি, তাই তো দ্বিতীয় নারীর প্রতি আসক্ত হয়েছে। তুই যদি ভাবিস জয় আমাকে ভালোবাসে তবে ভুল। জয়ের মতো কিছু ছেলেরা শুধু নতুনত্বই খোঁজে। নদীর সাথে সব শেষ তখনই সে নতুন মোহে পড়েছে। যার সুযোগ নিয়েছে আমার প্রতিহিংসা। তুই তো জানিস না জয় নদীকে ঠিক কিভাবে মেরেছে। এই যে তলপেটে হাত দিয়ে, এখানে নদীর বাচ্চাটা ছিল, ঠিক সেখানে লাথি মেরেছিল জয়। আমি তখন কষ্ট পেয়েছিলাম জানিস রিয়াদ, কিন্তু আমার হিংসা ঘৃণা আর কষ্টের মধ্যে নদীর কষ্টটা আমাকে ছুঁতে পারেনি। নদীর শ্বাসরোধ করার সময়ও আমার ভালো লাগছিল, মনে হচ্ছিল ভালোবাসা না পাওয়ার যন্ত্রণাটা কমে যাচ্ছে আমার। স্বপ্না ঘোরের মধ্যে রিয়াদকে এসব বলছিল। স্বপ্নার ঘোর বুঝতে পারেনি তার কথাগুলো রিয়াদের মধ্যে থাকা পিচার শক্তিকে জাগিয়ে দিবে। খাটের পাশে দা বটি রাখা ছিল। রিয়াদ দাটা হাতে নিয়ে স্বপ্নার গলায় চালিয়ে দিল। কয়েক মুহূর্তের জন্য নিস্তব্ধ হয়ে গেল সব। জয় ভয় মিশ্রিত কণ্ঠে চিৎকার দিয়ে উঠল, স্বপ্না! জয়ের চিৎকারে অন্যকর থেকে ঋতু এবং আম্মা চলে এলো। তাদের আসতে দেরি হয়ে গিয়েছিল। তার পূর্বে রিয়াদ দ্বিতীয় আঘাতটা জয়কেই করল, কিন্তু জয়ের গলায় নয়, আঘাতটা তার বুকে করল। একবার নয়, পরপর তিনটি বার আঘাত করল। তারপর বলল, ভালোবাসা পেয়ে তাকে চিনলি না জয়, তুই তো হেরে যাও মানুষ। জয় নামটা তোর সাথে যায় না রে। একটু থেমে পুনরায় বলল, ভালোবেসে নদীকে প্রেয়সী ডাকতি তাই না জয়? অথচ প্রেয়সী মানেটাই জানিস না তুই। কথাটি বলে আরও একবার আঘাত করল রিয়াদ জয়কে। এর মধ্যে জয়ের আম্মা চলে এলো এবং চিৎকার করে দিল। ঋতু গিয়ে রিয়াদকে ধরল, কান্নারত কণ্ঠে বলল, আমার ভাইয়াকে ছেড়ে দাও। রিয়াদ দাটা ফেলে দিয়ে বসে পড়ল। গ্রামের লোকজনের সাহায্যে জয় এবং স্বপ্নাকে হাসপাতালে নেওয়া হলো, কিন্তু বাঁচানো সম্ভব হয়নি। কথায় বলে, প্রতিহিংসার আঘাত ততটা মজবুত যতটা মজবুত হলে চোখের লাভায় একজন মানুষকে বিনাশ করা সম্ভব। পরিশেষে এই অন্ধকার জেলে 25 বছর কাটাচ্ছি। আমার আপন বলতে কেউ ছিল না বলে আমার পক্ষে কোনো উকিল দাঁড়ায়নি। তাছাড়া আমারও কখনো ইচ্ছেই হয়নি এখান থেকে বের হওয়ার। বেশ তো আছি আমার নীরব ভালোবাসার স্মৃতি নিয়ে। রিয়ানা এতক্ষণ খুব মনোযোগ দিয়ে পুরোটা গল্প শুনছিল। হঠাৎ অনুভব হলো তার চোখে অশ্রু। গড়িয়ে পড়া অশ্রুর দিকে তাকিয়ে দৃষ্টি রেখে রিহানা বলল, আপনি যা বললেন তার সত্যটা কতটুকু? রিয়াদ একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, রাইসা আপুর কাছে জিজ্ঞেস করলেই তো ঘটনাটা জানতে পারতে। তার ঠিকানা কোথায়? ঠিকানা মানে? তোমার তো তার কাছেই বড় হওয়ার কথা। ভাগ্যটা সায় দেয়নি, তাই তো অনাথ আশ্রমে বড় হয়েছি আমি। রিয়ানা পুনরায় বলল, অনেক কষ্ট করে আমি আপনার অবধি এসেছি। আমি আপনার কথার সত্যতা বিচার করে জানাবো কে আমার আসল বাবা। রিয়ানা আর দাঁড়ালো না, চলে গেল এখান থেকে।
রিয়ানা রাইসার মুখোমুখি দাঁড়িয়ে আছে। রাইসা মাথা নত করে বলল, তুমি যা শুনেছ সবই সত্যি। তোমার আমার কাছেই বড় হওয়ার কথা ছিল, কিন্তু স্বার্থপর এই দুনিয়ায় স্বার্থ ছাড়া মানুষ নেই, তাই আমিও স্বার্থপর হলাম। তুমি যখন আমার জীবনে এসেছিলে তখন আমি নিঃসন্তান ছিলাম, তাই তোমাকে আপন করে নিয়েছিলাম। তবে যখন আমার নিজের সন্তান হলো, তখন আমার মধ্যে স্বার্থপর একটা মানুষের জন্ম হয়, যার কাছে মনে হতো তোমাকে বড় করলে আমার সন্তানের ভালোবাসায় ভাগ বসে যাবে। আমার সন্তান ততটা ভালোবাসা পাবে না যতটুকু তার প্রাপ্য। রিয়ানা একটা দীর্ঘশ্বাস ফেলে চলে গেল। পুনরায় রিয়াদের সামনে আবারও আসলো রিয়ানা। প্রথমে রিয়ানা জিজ্ঞাসা করলো, কেমন আছেন? তোমাকে দেখে বেশ ভালো হয়ে গেলাম। আমাকে দেখে ভালো হয়ে গেলেন কেন? কারণটা তোমার জানা। কারণ আমি আপনার নদীর মেয়ে, তাই তো? হ্যাঁ, আমার কাছে তুমি আমারই সন্তান। তাহলে এই সন্তানের কথা ভেবে এই সন্তানকে নিয়ে একটা সুন্দর জীবন কি গড়ে তুলতে পারতেন না আপনি? মানে সেই দিন কি পারতেন না সব কিছুকে পিছনে ফেলে বাচ্চা রিয়ানার হাতটা ধরতে? পারতেন, কিন্তু ধরেননি। যদি ধরতেন তবে আজ আমাকে অনাথ আশ্রমে নয়, বরং একটা পরিচয় নিয়ে এই সমাজে বড় হয়ে ওঠা সম্ভব হতো। একটু থেমে রিয়ানা পুনরায় বলল, সেই দিন বলছিল না আমি জানো বিচার করি কে আমার বাবা? আজ বলছি আমার কোনো বাবা নেই। জন্ম যে দিয়েছিল সে তো বাবা নয়, আর আপনিও নন। আমি যেমন একা বড় হয়েছি তেমনি একা। আমার কেউ নেই, কেউ না। রাগ, ক্ষোভ কিংবা কষ্ট যাই বলেন না কেন, নিজ নিজ স্থানে সবাই সঠিক। পরিশেষে রিয়ানার সহযোগিতায় 25 বছর পর কারাগার থেকে মুক্তি পেল রিয়াদ। মুক্তি পেয়ে রিয়াদ প্রথমে রিয়ানার সাথে সাক্ষাৎ করল। রিয়াদ অন্য একটা কাজ আছে বলে চলে গেল। রিয়ানাকে একটা স্থানে দেখা করতে বলল রিয়াদ। রিয়াদের কথা মতো রিয়ানা যথাসময়ে ঠিক জায়গায় চলে এলো। হঠাৎ রিয়াদ সামনে এসে দাঁড়ালো রিয়ানার। রিয়ানা জিজ্ঞেস করলো, এখানে ডাকলেন কেন আমাকে? রিয়াদ কিছু না বলে পিছনে ঘোরার ইশারা করলো। রিয়ানা পিছনে ঘুরতেই দেখতে পেল তার ভালোবাসা সৌরভ দাঁড়িয়ে আছে। সৌরভ হাঁটু গেড়ে বসে রিয়ানার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, বিয়ে করবে আমায়? তোমার পরিবার? তারা সবাই রাজি। আঙ্কেল সবাইকে রাজি করিয়েছে, তাই আজ তোমার কাছে প্রস্তাব নিয়ে এলাম। যদি এখনও রাজি না হই? আঙ্কেল একটি কথা বলেছেন, প্রেয়সীর নাকে কখনো না ধরবে না, সব সময় হ্যাঁ ধরবে। কারণ এরা মেয়ে জাতি, মুখে এক মনে আরেক। কি? রাগে না সুইটি, কি চেয়েছি বলো? একটু যে ভালোবাসা দাও না গো, একটু ভালোবাসা। সৌরভ মুখশ্রী এমন করেছে যে রিয়ানা না হেসে পারল না। রিয়ানা সৌরভকে জড়িয়ে ধরল। পরক্ষণেই মনে হলো রিয়াদ আছে। পিছনে ঘুরে রিয়াদকে দেখতে পেল না রিয়ানা। সামনে তাকিয়ে দেখে রিয়াদ চলে যাচ্ছে। রিয়ানা জোরে বাবা বলে চিৎকার করলো। রিয়াদ পিছনে ঘুরে তাকালো। রিয়ানা পুনরায় বাবা বলে ছুটে গেল। ছুটে গিয়ে জড়িয়ে ধরল। জ্যোৎস্না রাতের চাঁদের আলোয় পাশাপাশি বসে আছে বাবা মেয়ে। নাইবা হোক রক্তের সম্পর্কের বাবা মেয়ে, নিজেরা মানলেই হলো। বাবা মেয়ে অনেক গল্প করছিল। গল্পের এক পর্যায়ে রিয়ানা উঠে দাঁড়ালো। দাঁড়িয়ে হাতগুলো মেলে দিয়ে রিয়াদের উদ্দেশ্যে বলল, আমি আকাশের হাজার তারার ভিড়ে ছড়িয়ে দিব তোমার প্রেমের গল্প। তারারা বার্তাবাহক হয়ে পৌঁছে দেবে মায়ের কাছে তোমার সেই অচেনা প্রেম গল্প। সমাপ্ত।